হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি। ইউ আর ওয়াচিং মিষ্টি রিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। দিনটা ছিল মহালয়া, 2 অক্টোবর। সেদিনকে আমি ভোরবেলা 4টের সময় অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু আগের দিন রাতে যেহেতু 2টো বেজে গেছিলো ঘুমোতে আমি আর সকালবেলা উঠতে পারিনি ঘুম থেকে। তো 7টা নাগাদ ঘুম থেকে উঠে আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিচ্ছিলাম, কারণ মা আসছে বলে কথা। পুজো তো এসেই গেল, আর বেশি দিন বাকি নেই। আর পুজোর সময় প্রত্যেক বছরই আমরা নতুন বিছানার চাদর পাতি। তো মা বললো আজকে যেহেতু মহালয়া, আজকেই নতুন চাদর পেতে দে। আর বালিশের কাভারগুলোকেও আমি চেঞ্জ করে দিচ্ছিলাম, অনেক দিনই হলো চেঞ্জ করা হয়নি, এমনিতেও চেঞ্জ করতে হতো, ময়লা হয়েছিল ওগুলো। আর সামনেই পুজো, সেই জন্য মা বললো একেবারে চেঞ্জ করে দে এখনই। আমি প্রথমে ভাবছিলাম যে এই ব্লু কাভারগুলো হয়তো ভালো লাগবে না রেড কালারের বেডশিটের সঙ্গে, কিন্তু দেখলাম যে না, বেশ কন্ট্রাস্টে ভালোই লাগছে। সেই দিন আবার আমাদের পাড়াতে একটা আঁকার কম্পিটিশানও ছিল। প্রত্যেক বছরই আমাদের পাড়াতে মহালয়ার দিন আঁকার কম্পিটিশান হয়। তো সেইটাতে যাব বলে আমি তাড়াহুড়োই করছিলাম একটুখানি। ওই ঘরটা গোছানোর পরে এই ঘরটায় বিছানার চাদর চেঞ্জ করতে এলাম। এইটা আমারই ঘর, সারাদিন আমি মেনলি এই ঘরটাতেই থাকি। রাত্রিবেলাও ঘুমানোর আগে পর্যন্ত এই ঘরটাতেই থাকি। রাত্রিবেলা আমরা 4জন একসাথে আমাদের বেডরুমেই ঘুমাই। মানে বাবা এটা বলেছিল আর কি, যখন আমাদের এই ফ্লোরটা যখন হয় তখন বলেছিল যে সারাদিন যেহেতু আমরা 4জন চারদিকে থাকি আর কি, সবার সাথে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না, সেই জন্য রাত্রিবেলা ঘুমানোর সময় আমরা যেন সবাই একসাথেই থাকি আর কি। তো আমি যাই হোক আমার জিনিসপত্রগুলো সুন্দর করে গোছাচ্ছিলাম। বেশ অনেক দিন হয়ে গেছিলো যে এই বিছানার চাদরটাও চেঞ্জ করা হয়নি। তো আমার ল্যাপটপ আর যাবতীয় জিনিসপত্র যেগুলো আমার সারাদিন লাগে আর কি, সেগুলো সমস্ত কিছু আমি গুছিয়ে দিচ্ছিলাম। আর আমাদের আঁকার কম্পিটিশানটা হওয়ার কথা ছিল 10:30 থেকে, মোটামুটি 8:30টার সময় চলে যেতে বলা হয়েছিল। তো বিছানাপত্র সব গুছিয়ে আমি তারপরে ভাবলাম যে কি জামা পরা যায়। আলমারিটারও অবস্থা বেশ শোচনীয় ছিল, এইটাও একদিনকে গোছাতে হবে। জামা কাপড়গুলো সব ওলটপালট হয়ে রয়েছে। আমি আগেরবার পুজোর একটা কুর্তি পিঙ্ক কালারের, সেইটাই ভাবলাম পরবো, যদিও বলেছিল শাড়ি পরে যেতে, কিন্তু আমার ভাই বাড়িতে ছিল না, ও এক্সকারশনে গেছিলো। তো আমি আর শাড়ি পরার রিস্কটা ওই জন্য সকাল সকাল নিলাম না। আমাদের বাড়ির সামনেই আছে হচ্ছে দেশবন্ধু গার্লস হাই স্কুল, সেইখানেই প্রত্যেক বছরই আঁকার কম্পিটিশানটা হয়। আর এটা আমাদের পাড়া থেকে, মানে আমাদের যে বারোয়ারি সেখান থেকে আর কি অর্গানাইজ করা হয় প্রত্যেক বছর। আর এটা মহালয়ার দিনকেই হয়। এই বেঞ্চে সবাই যারা দেখছো সবাই প্রত্যেকেই আমাদের পাড়ার, এবং তারা হচ্ছে ওই ফর্ম ভেরিফিকেশানের কাজকর্মগুলো করছিল। আর আমার প্রত্যেকবার কাজ থাকে মাইকে অ্যানাউন্স করা বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন ইনফরমেশান। তো সেইটাই আমি করছিলাম, এরপরে ভিডিও রয়েছে। এছাড়াও ওই অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পর আরও কিছু কাজকর্ম থাকে, সেগুলোও আছে, সব ভিডিওতে দেখতে থাকো। নমস্কার, সকলকে জানাই শুভ মহালয়া। ভাগীরথীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা একটি বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চান বাইরে থেকে ফর্ম কালেক্ট করে নির্দিষ্ট স্থানে ফর্মটি জমা করবেন। প্রতিযোগিতার ফলাফল জানানো হবে 6 তারিখ, আর আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে 8 তারিখ আমাদের পূজা প্রাঙ্গণে, ঠিক সন্ধ্যে 6টা থেকে। এখানে বোর্ডে কে কোন ঘরে বসবে সেইগুলো লেখা ছিল। আমাদের 10:30 থেকে যদিও শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শুরু হতে 11টা বেজে গেছিলো, কারণ প্রচুর বাচ্চারা এসেছিল, প্রচুর পার্টিসিপেন্টরা এসেছিলো কম্পিটিশানে নাম দেওয়ার জন্য। প্রত্যেকের ফর্ম ভেরিফাই করতে, এন্ট্রি করাতে একটু সময় লেগেছিল। এরা সবাই হচ্ছে ক বিভাগের এতই বেশি ছিল প্রতিযোগী যে আমরা একটা ঘরে সবাইকে বসাতে পারিনি, 2টো ঘরে ডিভাইড করে বসানো হয়েছিল। আর এরপরে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছিল, ওই জন্য সবার নামগুলো আর নাম্বারগুলো, ফোন নাম্বারগুলো ফর্ম দেখে একবার ভেরিফাই করে নেওয়া হচ্ছিল। যাদের যাদের নাম ডাকছে তুই থাকো, উপস্থিত বলো। হাত তোলো। ওই যে জোরে বলছো না, বুঝবে না। সিনজয় দে, তুমি আগেটা কে আছে? আমরা যারা কমিটির মেম্বাররা ছিলাম, আমরা তো সেদিন বেশ অনেক সকালেই ওখানে চলে গেছিলাম। তো সবারই খিদে পেয়ে গেছিলো, তাই আমাদের জন্য টিফিনে ছিল হচ্ছে 2টো করে কচুরি, ঘুগনি আর মিষ্টি। তো টিফিন খেয়ে তারপরে আমরা কিছুজন ওপরের ঘরে গেলাম, যেখানে খ বিভাগের কম্পিটিশান হচ্ছিল। তো ওদের বিষয় দেওয়া হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ, গ্রামের পরিবেশ, আর মনে হয় খেলাধুলা, আর একটা কিছু ছিল সেটা আমার এখন মনে পড়ছে না। তো ওখানেই বসেছিলাম, কারণ কাজকর্ম অনেক থাকে। কম্পিটিশান হয়ে যাওয়ার পর ওদের খাতাগুলোকে কালেক্ট করা, তারপরে নাম ঠিক আছে কিনা সেগুলো দেখে নেওয়া, ওদের কারোর যদি কিছু কোয়ারিজ থাকে সেগুলো মানে বুঝিয়ে দেওয়া ওদের ভালো করে।
সেই জন্য ওখানে গিয়ে বসেছিলাম। আর প্রত্যেকে এত সুন্দর আঁকছিল, দেখে বেশ আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমি একদমই ভালো আঁকতে পারতাম না, খুবই বাজে আঁকতাম, কিন্তু তাও আমি সমস্ত আঁকার কম্পিটিশানগুলোতে ছোটোবেলায় যেতাম, কারণ সবার সঙ্গে বসে ওই যে একটা আঁকার মজা, সেইটা একটা আলাদাই ছিল। তারপরে আঁকা হয়ে যাওয়ার পরে প্রত্যেককে একটা করে গিফট দেওয়া হতো, সান্ত্বনা পুরস্কার বলতে পারো, সেটা কেউ জিতুক না জিতুক সবাই পেত। তো সেইটা একটা আরও ভালো লাগার বিষয়। ওই জন্য আমার বেশ ছোটোবেলায় আঁকতে যেতে খুব ভালো লাগতো। আর ওদের দেখে সে সমস্ত পুরোনো দিনের কথা আমার মনে পড়ে যাচ্ছিল, যে কত উৎসাহ নিয়ে সেই সময় আমরা আঁকার কম্পিটিশানে যেতাম। এই সমস্ত ছোটো ছোটো বাচ্চাগুলো আঁকতে পারুক না পারুক, এই যে আঁকার একটা মজা, এটা কিন্তু একটা আলাদা ব্যাপার। জমা দেওয়ার আগে কিন্তু সবাই দেখে নেবে, হ্যাঁ নাম লিখেছো কিনা দেখে নেবে, 8 ঘন্টা আছে আর। পরে সবাই একসঙ্গে আঁকা জমা দিলে যাতে কেওস না তৈরি হয়ে যায়, সেই জন্য প্রথমে কারুর যাদের আঁকা হয়ে যাচ্ছিল সেই আঁকাগুলোকে তুলে নিচ্ছিলাম। ওই যে তখন বললাম সান্ত্বনা পুরস্কার, এই মোমেন্টটার জন্যেই হয়তো সবকটা বাচ্চা অপেক্ষা করেছিল যে কখন আঁকাটা কমপ্লিট হবে, কখন বেরোবো আর গিফট পাবো। তো ওদের প্রত্যেককে যারা কম্পিটিশানে পার্টিসিপেট করেছিল তাদের একটা করে আঁকার বোর্ড দেওয়া হচ্ছিলো আর একটা করে বিস্কিটের প্যাকেট দেওয়া হচ্ছিলো। আর কিছু জন তখনও আঁকছিল, ওরা জল রং করছিল, আর জল রং তো একটু সময় লাগে হতে। আমি কিছু আঁকা তোমাদের দেখাচ্ছি যেগুলো সত্যিই ভীষণ সুন্দর ছিল। এই দুটো আঁকা তো দেখে বুঝতেই পারছো যে খেলাধুলার উপরে এঁকেছে, এটা গ্রামের পরিবেশ নিয়ে। আর একজনও ছিল প্রাকৃতিক দুর্যোগ নিয়ে এঁকেছিল, সেইটাও খুব সুন্দর হয়েছিল, এই যে এই ছবিটা। আর যেহেতু জল রঙগুলো শুকোতে একটু সময় লাগে, আমরা মোম রঙের যেগুলো ছিল সেগুলোকে আলাদা করে রেখে জল রঙেরগুলোকে আগে আলাদা করে ফ্যানের তলায় রেখে শুকিয়ে নিয়ে তারপরে ওগুলোকে আমরা কালেক্ট করছিলাম, কারণ কোনো আঁকাই যদি নষ্ট হয়ে যায় সব কিছুর দায়িত্ব আমাদের। ওরা এত সুন্দর করে এঁকেছে, সেগুলোকে সুন্দর করে জমা নেওয়া, সুন্দর করে সামনে রাখাও আমাদেরই দায়িত্ব। একে কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে। কোন সাবজেক্টের উপর এঁকেছিস? প্রাকৃতিক দুর্যোগ। আচ্ছা, ফাইনালি সব মিটলো। এখন পিছিয়ে হচ্ছে বাড়ি, কারণ 1:30টা বাজে প্রায়। চান টান কিচ্ছু হয়নি, এখনও বাড়ি গিয়ে সব কিছু করবো। মাঠে প্যান্ডেল হয়ে গেছে অলরেডি, ঘুরিয়ে দেখাচ্ছি। ভিডিওতে যদিও খুব ভালো করে বোঝা যাচ্ছে না, আমি পরে মাঠে গিয়ে সুন্দর করে দেখাবো। ওকে, আজকে হচ্ছে 5 তারিখ, আর আজকে আমার হেয়ার স্পা করার কথা আছে একটা। আমি আগের বছরও যার থেকে হেয়ার স্পা করেছিলাম এবছরও তার থেকে করবো। আগের বছরের ব্লগটা আমি আপলোড করতে পারিনি, কিন্তু এবছর ইচ্ছে আছে যে পুরোটা ব্লগ করার এবং সেটা আপলোড করার। আর আমি যার থেকে কেক নিয়েছিলাম এবছরও আগের বছরও জন্মদিনের সময়, সেই দিদি করিয়ে দেয় আমাকে হেয়ার স্পা। আর এছাড়া ফেসিয়ালও করব। তো পুরোটা আজকে আমি ব্লগে দেখানোর চেষ্টা করব। আমাকে বলেছিল আগে থেকে শ্যাম্পুটা করে রাখতে যাতে সময়টা বাঁচে, আমি ওই জন্য শ্যাম্পুটা আগে থেকে করে রেখেছি। চলে আসবে, এক্ষুনি চলে আসবে, তারপরে পুরোটা আমি দেখাবো। অলসো আমার আরও কিছু জিনিসপত্র কেনার আছে। আমি যে সমস্ত জামা কাপড়গুলো কিনেছি সেগুলোর সাথে ম্যাচিং কিছু অ্যাক্সেসরিজ কিনতে হবে। প্লাস আমার ফোনের এই গ্লাসটা পুরো ভেঙে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে। একটা ডেলি ইউজের জন্য জুতো কিনতে হবে। অনেক কিছু কেনাকাটি রয়েছে, সেটা আজকে বা কালকে আমি হয়তো যাব। তো সেইটা আমি কিছুটা চেষ্টা করব দেখানোর, তো দেখতে থাকো। এরপরে দিদি চলে এলো আর আমি বসে গেলাম হচ্ছে স্পা করাতে। শ্যাম্পুটা করে নিয়েছিলাম বলে একটু সুবিধা হয়েছিল, নাহলে আরও বেশি সময় লাগতো। তো প্রথমে একটা ক্রিম, মানে একটা ক্রিম নয় আর কি, অনেক কিছু থাকে ওটার মধ্যে, কী কী দেয় আমি সেটা জানি না। তো সেটা প্রথমে আমার পুরো চুলটাতে অ্যাপ্লাই করে নিল। তারপরে এই মেশিনটা, এটারও কী নাম আমি জানি না, সেটা চুলের মধ্যে দিয়ে এটা বেশ অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ চুলটা একটু স্টিমড মতো হয়েছিল। আর হাতে যেটা দেখছো সেইটা হচ্ছে আমার হ্যান্ড রিটার্নিংয়ের জন্য, আর এটা হচ্ছে বেস্ট পার্ট, এই মাসাজটা। তারপরে আমি চুলটাকে একটু ধুয়ে এলাম, তারপরে দিদি চুলটাকে মুছিয়ে ভালো করে ড্রায়ার দিয়ে ড্রাই করে নিল। আর সামনে যে ক্রিমগুলো দেখছি ওগুলো সবই হ্যান্ড রিটার্নিংয়েরই ক্রিম আর কি। আচ্ছা, তারপরে এটা হালকা করে চুলটাকে একটুখানি স্ট্রেট করে নিল যাতে দেখতে সুন্দর লাগে। আর চুলটা পুরোটা হয়ে যাওয়ার পরে কীরকম লাগছে সেইটা আমি পরে একটা ভিডিওতে দেখিয়েছি। ওইটা দিদি অ্যাকচুয়ালি ওই ভিডিওটা করেছিল, তো তোমরা দেখে বুঝতে পারবে যে কেমন লাগছিল। এছাড়া আমি মুখে ফেসিয়ালও করেছিলাম, ফেসিয়াল করার পরে মুখের গ্লোটা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমার চুল আফটার হেয়ার স্পা। তো দেখতেই পাচ্ছ রেজাল্ট খুবই সুন্দর। আর আমি নিচের দিকটা চুলের একটুখানি কেটেও দিয়েছিলাম, যেহেতু চুলের নিচের দিকটা খুবই পাতলা হয়ে গেছিলো আমার, তো একটু সমান করে কেটে নিয়েছিলাম। আর আমার পাড়ার একটা কাকিমা আইব্রোও করিয়েছিল। আমার স্পা ফেসিয়াল সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে, দেখতেই পেয়েছো তোমরা ভিডিওতে, কতটা বুঝতে পেরেছো জানি না, ওর জন্য বললাম। এখন চুলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে খুব সুন্দর হয়েছে।
আর অনেকক্ষণ টাইম লাগলো এগুলো করতে, তো সত্যি সময় অনেক লাগে। আমি সেই সকালবেলা 11:30টায় বসেছিলাম ব্রেকফাস্ট করে, তারপর শেষ হতে হতে প্রায় 4টে বেজে গেছিলো। মা আইব্রো করিয়েছিল মাঝখানে, তারপরে গিয়ে আমি লাঞ্চ করলাম। আর আমার অ্যাকচুয়ালি যখন ম্যাসাজ করছিল চুলে বা মুখে আমার এত ঘুম পাচ্ছিল, একবার তো মুখে যখন মানে ফেসিয়াল যখন হচ্ছিল আমি একবার মাঝখানে বোধহয় কিছু সেকেন্ডের জন্য ঘুমিয়েও পড়েছিলাম। তো আমার পুরোটা হয়ে যাওয়ার পরেও এত বেশি রিল্যাক্সড লাগছিলো, খেতে খেতেই আমার খুব ঘুম পাচ্ছিলো। তো খাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর একটু আগেই উঠলাম, এখন বাজে 7টা। আর আমি কন্ট্যাক্ট ডিটেলস দিদির সব কিছু ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। যারা চুচুড়া ব্যান্ডেলের মধ্যে থাকো তারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারো। খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ চুলটা আমার, দেখে আশা করি বুঝতে পারছো, খুবই সুন্দর রেজাল্ট, খুবই সুন্দর। আগেরবারও আমি করেছিলাম, আগেরবার এতটাই সুন্দর হয়েছিল কিন্তু আমি সেটা ভিডিও করতে পারিনি। আর মুখের গ্লোটাও আশা করি বুঝতে পারছো। এছাড়াও আমার হ্যান্ড রিটার্নিং হয়েছে, এবং আমি প্রাইসটাও বলে দিচ্ছি, শুনলে নিশ্চয়ই খুব অবাক হবে তোমরা। পুরো জিনিসটা আমার হেয়ার স্পা, মুখের ফেসিয়াল আর হ্যান্ড রিটার্নিং এইটা হচ্ছে 1000 টাকায়। ঠিক আছে, মাত্র 1000 টাকা। এটা পুজোর স্পেশাল অফার, প্রত্যেক বছর কিন্তু এরকম অফার থাকে, তো চাইলে যোগাযোগ করতে পারো, আমি সমস্ত ডিটেল দিয়ে দেবো। আর আজকে আমার একটুখানি বেরোনোর কথা ছিল, ওই যে বললাম ভিডিওতে যে কিছু জিনিস কেনা বাকি আছে এখনও, সেগুলো কিনতে যেতাম। কিন্তু আজকে দুপুর থেকে এত বৃষ্টি, মেঘ ডাকছিল আর বৃষ্টি পড়ছিল এত যে আজকে যাওয়া গেল না। কালকে আমাকে যেতেই হবে, পরশুদিন আমি কলকাতা যাচ্ছি, তাই কালকে ওই জিনিসগুলো কিনে আনতে হবে। আমি কী কী কিনবো সেগুলো সব আমি দেখাবো ভিডিওতে। আর পরশুদিন আমাদের পাড়াতে ঠাকুরও আসবে, তো ভেবে বেশ ভালো লাগছে মনটা। যাই হোক, তো কালকে যদি যাই আমি অবশ্যই তাহলে কী কী কিনবো সেগুলো দেখাবো, দেখতে থাকো। এটা হচ্ছে নেক্সট দিন। ওই দিনকে আমি গেছিলাম মার্কেটিং করতে, যেমন বললাম যা যা কিছু লাগবে, বাট এত ভিড় ছিল ভিডিও করাটাই মুশকিল হয়ে যাচ্ছিল। কি কিনলি? চুড়ি আর দুল। ওকে। সব কেনাকাটি হয়ে যাওয়ার পরে আমি সব কিছু নিয়ে ফিরছিলাম টোটো করে। আর এই দেখো, এই রাস্তাটার দুপাশে সব বাড়িগুলোতে টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছিল, আর আমাদের পাড়াতেও ঠাকুর চলে এসেছিলো। আমি এই জাস্ট ঢুকলাম বাড়িতে, আর ভাবলাম যে প্রথমে আমি কী কী জিনিস কিনেছি সেগুলো একটু দেখিয়ে নিই, কারণ ব্লগটাকে এন্ডও করতে হবে, তারপর চেঞ্জ করব। আর পাশে একটা প্রোগ্রাম হচ্ছে, তো একটু আওয়াজ হতে পারে। আর আমি ফ্যানটাও চালালাম, প্রচণ্ড গরম করছে। রাস্তায় এত ভিড়, ভেবেছিলাম যে একটু দোকানে দোকানে গিয়ে একটু ভিডিও করব, নিজেরা হাঁটতেই পারছি না, ভিডিও করা তো খুব দূরের কথা। আচ্ছা, আমি একটু ফোনটাকে ফিক্স করি, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কী কী কিনলাম। ওকে, প্রথম যে জিনিসটা আমি কিনেছি সেটা হচ্ছে এই জুতোটা। আমি বলেছিলাম যে ডেলি ওয়্যারের জন্য আমার একটা জুতো লাগবে, তো এই জুতোটা আমার বেশ ভালো লেগেছে, এটা কিনেছি আমি। নেক্সট হচ্ছে এই চুড়িগুলো কিনেছি আমি, ভেলভেটের লাল রঙের চুড়ি। আমি অ্যাকচুয়ালি অষ্টমীর দিন এবছর লাল রঙের একটা শাড়ি কিনেছি পরবো বলে, তো সেটার সাথে ম্যাচিং করে এই চুড়িগুলো আমি কিনেছি লাল রঙের। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এই একটা ইয়াররিং কিনেছি। এইটা কিনেছি আমি হচ্ছে আমার যে পিচ আর সাদা কালারের যে জামাটা আমি কিনেছি, যে চুড়িদারটা, সেই চুড়িদারটার সাথে ম্যাচ করে। তোমরা যদি আমার ওই ব্লগটা না দেখে থাকো যেখানে আমি আমার জামাগুলো দেখিয়েছি পুজোর, তাহলে দেখে নিতে পারো। তো এইটা আমি ওটার সাথে ম্যাচ করে কিনেছি। এগুলোটা বেশ সুন্দর, চকচক চকচক করছে, স্টোনগুলো হয়ে গেছে, এখন এখানে বোঝা যাচ্ছে না অতটা, বাট এটা খুব সুন্দর দেখতে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি একটা এক্সিবিশনে গেছিলাম ওখানে, এর আগেও আমি একদিন গেছিলাম, সেই দিনও কিছু কিনেছিলাম। আর এইটা আমি কিনেছি হচ্ছে আজকে এই হারটা, আর এর সাথে কানের দুলও রয়েছে, এই দুটো, ঠিক আছে, এই দুটো রয়েছে কানের দুল। আর এই চুড়িগুলো আমি কিনেছি, এগুলো সবই আমার কোনো না কোনো জামার সাথে ম্যাচ করে কেনা এই চুড়িগুলো। আর একটা দুল আমার বেশ কিউট লেগেছে, বেশ পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই দুলটা, শিউলি ফুল। এটা ইভেন আমার এই জামাটার সাথেও কিন্তু ভাল লাগছে, সাদা রং তো, এটা যে কোনো কিছুর সাথেই পরা যাবে। আর আমি একটা নেল পলিশ রিমুভার কিনেছি, এটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল, কেনা হচ্ছিল না। এগুলোই ব্যাস আজকে আমি কিনেছি। আর আমার ফোনের গ্লাসটাকে চেঞ্জ করেছি, আমার একটা সানগ্লাসও কেনার ছিল, কিন্তু সেটা তো পসিবল হলো না আজকে, আর কেনার সময় ছিল না। আর একটা আমার ঘড়ি নিয়ে গেছিলাম, সেই ঘড়িটা আমার হাতে বড় হয়েছে, ওটাকে একটু কাটাতে হতো, দুটো অন্তত চেন, কিন্তু সেটাও আজকে হলো না, বলছে দিনের বেলা আসতে। কিন্তু কালকে তো আমাকে যেতেই হবে কলকাতা, তো কালকে আর হবে না।
যাই হোক, তো আজকের ব্লগটাকে আমি এখানে শেষ করব। অনেকক্ষণ ধরে তো ব্লগটা অনেক দিন ধরে অ্যাকচুয়ালি চালু হয়েছে, সেই মহালয়ার দিন থেকে। আর এরপর থেকে তো পুজো সিরিজ শুরু হচ্ছেই। তোমরা এরপর থেকে পুজোর যে ব্লগ, পুজো স্পেশাল যে ব্লগ, সেইগুলো দেখতে পাবে। এই নিয়ে হচ্ছে 3 নম্বর পুজো যেখানে আমি ব্লগ আপলোড করব। তো চেষ্টা করব যাই কিছু করব সেগুলো সবই ব্লগে দেখানোর। আশা করি তোমাদের পরের ব্লগগুলো ভালো লাগবে, তাই কোনোটা স্কিপ করো না। আপাতত আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টেরিয়াস। আমি এই জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, তারপরে আমাকে বসতে হবে স্ক্রিপ্ট লিখতে, কারণ পঞ্চমীর দিন পাড়ায় উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, মানে উদ্বোধনী অনুষ্ঠান নয়, উদ্বোধন রয়েছে আর কি। তার সাথে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেই সমস্ত কিছুর অ্যাঙ্কারিংগুলো করতে হবে আমাকে। তার জন্য লিখতে হবে কিছু স্ক্রিপ্ট, প্লাস কালকের গোছগাছও রয়েছে কিছু। কালকে জামাটাও এখন দেখিয়ে দিই। এই জামাটা না আমি দেখাইনি ব্লগে, কারণ কি তখনও এটা এসে পৌঁছয়নি। এটা না একটু পিঙ্কিশ লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি ডার্ক রেড, ঠিক আছে? তো এই জামাটা, এটা একটা চিকনকারি কুর্তি, কাজগুলো ঠিক আমি বুঝতে পারছি না যে বোঝা যাচ্ছে কি না, বাট এটা একটা চিকনকারি কুর্তি। তো এইটা আমি কালকে ভেবেছি যে পরবো। তো কালকে ব্লগটার জন্য ওয়েট করো তোমরা, আর দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। টিল দেন স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টেরিয়াস।